নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরুদ্ধ নিষেধ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 40। পর্বটির শুরুতেই লিখে দিয়েছেন লেখিকা, যেটি পুরোপুরিভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। তো যারা এটি গ্রহণ করার সামর্থ্য রাখেন তারা এটা পড়বেন বা শুনবেন। বিকালের নরম রোদ দোতলার সিঁড়িদের ঘরের জানালা পেরিয়ে চাঁদনির মুখে পড়েছিল। কি যে মোহনীয় লাগছিল দেখতে। অন্তুর কপালটা সকবর্ণে কুঁচকে যায়। পা থেকে মাথা অবধি স্থির নজর ঘুরিয়ে দেখে বিস্ময়, ভ্রমের মতো লাগছিল। আকাশি রঙা জামদানি শাড়ির পাটটা সোনালি, দুহাতে সোনালি রুবি বালা চাঁদনির। বিশাল একটা খোপা করেছে ঘাড়ের ওপর, খোপাতে সোনালি মোড়ক। অন্তু আন্দাজ করতে চায় এটাকে ঠিক কতটা অভিজাতের পরিচয়। পরিমেয় দুর্বোধ হাসি চাঁদনির ঠোঁটে। 19 শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে, দুটো সাথী আছে সাথে। চাঁদনির এই রূপ অপূর্ত অন্তুর ভেতরে হাজারো সংশয় তৈরি করে। শাড়ির বিশাল আঁচলটা পিঠ পেরিয়ে এনে বাহাতে তালুতে ধরেছে। অন্তুর সূক্ষ্ম পর্যবেক্ষণে নজর এড়িয়ে চাঁদনি অদ্ভুতভাবে মুচকি আসলো। তুমি কিন্তু আমাকে এখনো ভেতরে আসতে বলনি। রহস্যে ভিজে উঠেছিল চাঁদনির মুখ পানা। অন্তু নজর নামায়। আসুন। চলনের ভঙ্গিমায় অন্যরকম চাঁদনি। সেদিনের মতো স্নান নয়, মুখশ্রী হালকা প্রসাধনী আর অভিজাত্যে নেমে আসে চেহারাটা। রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে। চাঁদনির সোফার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু বসতেও বলনি অন্তু। চাঁদনির চোখে মুখে রহস্যের ঘনঘটা। সোফায় বসে এদিক ওদিক তাকায় চাঁদনি। সকলে বাড়ি ফিরবে কবে যেন সে সব জানে। রিমি পুরো কুঁচকে চেয়ে আছে। সে চিনতে পারছে না মেয়েটিকে। এত ঐশ্বর্যপূর্ণ রূপ, না এটি কে? আরমিন পরিচয় মনে হচ্ছে যে জানে সে। বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল, কে আপনি? হেসে ফেল চাঁদনি, তুমি চেনো আমায়? ছদ্মবেশ? কোনটা ছদ্মবেশ? এটা অথবা ওটা? বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে চাঁদনি মসৃণ হাসে। তোমার কাছে কোনটা আসল আর কোনটা ছদ্মবেশ মনে হচ্ছে? ধারণা নেই। কে আপনি? অন্তু তীর্যক নজর পলক্ষীন চেয়ে থেকে চাঁদনির হাস্যবদনে। নাশতার ব্যস্ততা কিন্তু করনি তুমি। রিমির দিকে তাকালো অন্তু। নাস্তা চলে আসবে। অন্তু রাশবাড়ি গম্ভীর অভিব্যক্তি। নজর বোলায় চাঁদনির ভূষণে মুখে দৃষ্টি স্থির করে প্রশ্ন করল, আপনি কে? সুস্থির নজরে তাকায় চাঁদনি। খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, পরে বিন্যস্ত শব্দে উচ্চারণ করে, রাজন আজগরের মেয়ে, রূপকথা আজগর আমি। রিমি অবাক হলো। রাজন আজগরের মেয়েটা এখানে কি করছে? আরমিন বাজছিল কি করে? অন্তুর নাকের পাটা ফুলে ওঠে, ভ্রুর মাঝে ভাঁজ পড়ে আলগোছে। অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচাতো বোন? বউ? পলাশ আজগরের বিয়ে করা বউ? স্থির কণ্ঠে বলে চাঁদনি, মুখে স্মিত হাসি। অন্তুর বুকে স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু। এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে। রিমি ওদের কথোপকথনের অধিকাংশই বুঝতে পারছিল না, অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল। সে উঠল না নাস্তার ব্যবস্থা করতে, বসেই থাকলো। চাঁদনি অন্তুর নজর তাক করে চেয়ে আছে। তার গোলাপি ওষ্ঠ জুড়ে মৃদু মৃদু হাসি। হাসি বাড়িয়ে জিজ্ঞেস করলো, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানিনি। অন্তুর চিন্তাধারায় ধন্য হওয়ার মতো হাসলো রূপকথা। সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার ওপর অনেক রকমের সন্দেহ কাজ করছিল, ঠিক বলেছি? অন্তু নির্বিকার জবাব দেয়, ঠিক বলেছে। চাঁদনির চেহারায় ঝলক দেখে সে যে ওই বাড়ির বউ এতে সন্দেহ হয়েছিল। ঠিক বলেছি? ঠিক বলেছে। চাঁদনিকে এসএসসি পাস একটা সাধারণ মেয়ে মনে হয়নি। ঠিক বলেছি? ঠিক বলেছে। চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলায় খুব সংশয় জেগেছিল ভেতরে। ঠিক বলেছি? ঠিক বলেছে। মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্তু। রূপকথা বলল, তবে আমার কিন্তু সেই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছিল। সন্দেহ টন্দেহ কিচ্ছু হয়নি জানো? না, আচ্ছা জানলাম একরক্ষা। তবে শান্ত কণ্ঠে বলল অন্তু, তাহলে সালমা খালা কি পলাশের মা? রূপকথার হাসি বাড়ল। বোকা অন্তু। এই জন্যই বলা হয় মানুষের বয়স যত বেশি হয় সে ততদিন
বেশি বাঁচে, তার অভিজ্ঞতা তত বেশি। কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগে অবস্থার অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। তুমি যা জানবে সেটাকে কখনো চূড়ান্ত ভাবা উচিত নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণা ছিল না আগে। তোমার পৃথিবী বৈচিত্র্যময়। অন্ত কথা বলল না। রূপকথা এবার শব্দ করে হাসলো। সালমা খালা যদি পলাশের মা হয়, আখি পলাশের বোন, সোহেল পলাশের ভাই, তাহলে সোহেলকে? অন্তুর ভেতরে অস্বস্তিত প্রকোশ হয়ে উঠলেও চোখে মুখে নির্লিপ্ত হয়ে চেয়ে রইল। কে? পলাশের চাকর, যাকে সে ওই বাড়িতে খুন করেছে। সোহেলের বউকে দরকার পড়ল একসময় পলাশের। ছেলেটা রাজি হলো না। সে আসলে জানতো না খিদে পেলে বাঘ নিজের পাছার চামড়া কেটে খায়, আর পলাশ তো নোংরা কুকুর। নিজের লোকের বউকে ছাড়ার মতো নাকি সে? বেচারা মরল, বউটাও গেল। রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে। আর আখি? আখি, হ্যাঁ, মেয়েটার ওপর বেশ মায়া জন্মে গেছিল আমার, যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। অন্তুর ঘাড়ে মোচড় মেরে উঠেছিল অভ্যন্তরীণ উত্তেজনা। গাঢ় স্বরে বলল, সোহান? এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্বই নেই, শুধুই বিভ্রান্তিকর একটা নাম মাত্র। গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছিল। ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহেনের ব্যাপারে তুমি কি জানো? চাঁদনির দেবর। জয় ওকে রাজধানী দত্তে খুব অত্যাচার করেছিল। এসব ঘটনা ক্যান্সারে পরিণত হয়। ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বন্ধক রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত। ওটাও বানোয়ার গল্প, তাই তো? রূপকথা চুপ রইল ক্ষণকাল, তারপর বলল, আখির নাম আখি না, একটা সুন্দর আছে। ও সুন্দর মেয়েটার মনে নেই আমার। ওর ভাই সোহান না হলেও ভাই ছিল একটা, যার কাহিনী সোহানের কাহিনীর মতোই, তবে সত্য। অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল। পিঠের ব্যথায় সোজা হয়ে বসা দায়। তার ওপর চাপা বিস্ময়ে শির দ্বারা টনটন করছিল। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল, সালমা খালাকে? রূপকথা পূর্ণ দৃষ্টি মিলে তাকায়। তুমি কখনো পতিতালয়ে যাওনি না? ঘুরে দেখতেও যাওনি? যাইনি। ওখানে কি সাধারণই থাকে, যে মেয়েদের বেচা কেনা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়ের দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে, ওই সব। সালমা আমার বাবার দাসী। বাবার রেড লাইট আবাসিক হোটেলের সদারণী সে। চোখ বুঝে গাঢ় শ্বাস ফেলে। সে আয়া ছিল আমাদের ভার্সিটির। সরি টু সে, কোনো সব ধরনই সবার ওপর খাটে না। বিশেষ ক্ষেত্রে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে। ঠিক তেমনই ভার্সিটির সব মেয়েরাই যেমন তোমার মতো না, আবার সব মেয়ে এসব বেশ্যাদের মতো না। সালমা খানের কাছে হলে থাকা মেয়েদের একটা জোর ছিল, যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়াই দেহ মেলাতে আগ্রহী। যুবতী বয়স যাকে বলে আর কি। তাদের শরীরের জ্বলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি। খারাপ লাগছে আমার কথা শুনতে? অন্তু চোখ বুঝে বলল, না। এই জন্যই সে আয়ার কাজ করতো ভার্সিটিতে। বাবার দাসী, বোঝুনি কথাটা? যেভাবে কাজে লাগাতে হবে তাকে, সেভাবেই তাকে কাজ করতে হবে। বাবার কাছে আসার আগে 90 দশকের যাত্রাপালা নাচনেওয়ালি ছিল সে। ওখানে থেকে বাবা তুলে এনেছিল তাকে। অন্তু কেমন করেই যেন চেয়ে রইল। রূপকথা কিছু একটা বুঝে স্মার হাসল। আমাদের অভিনয় নিয়ে ভাবছো? খুব নিখুঁত ছিল, তাই না? আপনারটা বেশ কাঁচা ছিল, বাকিদেরটা ঠিকঠাক। এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো। চোখ চঞ্চল হয়ে উঠল, এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। অন্তুর কপালে আঙুল চেপে মাথা নিচু করে জিজ্ঞাসা করল, কেন করেছেন এসব? প্রতিভক্ত স্ত্রী আমি। তার আদেশ এবং চাওয়া আমার ওপর অবশ্য পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এটুকু করতে পারবো না? জমিটা একটা হিন্দুর ছিল। হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা চেয়েছিল চড়া সুদে। সে টাকা শোধ করেনি। জমি পলাশের। লোকজন ধরা শুরু করলো, কিন্তু পলাশ সেখানে তার একটা আবাসিক হোটেল বানাবে ভেবেই হিন্দুকে টাকা ধার দিয়েছিল। হিন্দু কান্নাকাটি করলেই ছেড়ে দেবে সে, কিন্তু সবখানে জোর জবরদস্তি করতে নেই। রেপুটেশন বলতে একটা কথা আছে না, সুতরাং গল্প বাড়াতে হলো। এর মাঝে আখি মানে ওই মেয়েটা মার্ডার হয়ে গেল। সবগুলি একজোট তালি মেনে গল্প বানানো হয়েছিল। সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন।
খুব কষ্ট করতে হয়েছিল, কতগুলো দিন সারাদিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে। রাত গভীর হলে তবে বাড়ি ফিরতে পেরেছি। অন্তু শ্বাস আটকে বসেছিল। দুনিয়াটা আসলেই বৈচিত্র্যময়। একটু ভুল বলেনি রূপকথা। তার পিঠের ওপর ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল। হুট করে রূপকথা বলল, সেদিন রূপটপে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল। উফ, বাপরে, গল্পটা কোথা থেকে কোথায় যাচ্ছে, আর কত রহস্য আছে গল্পটাতে। আমি যেদিন থেকে পড়ছি একটার পর একটা যতদিন যাচ্ছে রহস্য শুধু বাড়ছেই। রহস্য তো কমবে না, ধীরে ধীরে জানতে পারবো এটা ওটা। এখন আমাদের রহস্য শুধু খুলেই যাচ্ছে, এটা না তো ওটা। উফ, অন্তু যেন পাথর হয়ে গেল। রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা হাসে বেশি, অথচ সেগুলো হাসি নয়, অন্য কিছু। বলল, এবার আমাকে খুব ঘেন্না লাগছে, তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন অন্তুর মুখের অবয়ব। রূপকথা অবাক হলো, ভ্রু ঝরিয়ে বলল, অন্তু বলল, এখানেই ছিলেন আপনি? তোমার বাবাকে সেবা করেছিলাম, তিনি অবশ্য তখন বেহুশ ছিলেন। মেয়েরে জ্ঞান হারা করে ফেলে রাখা হয়েছিল। অন্তুর বুকটা ছলাৎ করে উঠল। কোথা থেকে যেন কঠিন এক দলা যন্ত্রণা এসে বোধ হয় হৃদয়যন্ত্রের রক্ত সঞ্চালনে বাধা হয়ে দাঁড়ালো। নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে। অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে বসেছিল, চুপচাপ। নজর ছিল ছাদের দিকে। কাঁদেনি মেয়েটা। সমস্ত কলজে ছেঁড়া ব্যথাটুকু শোষণ করতে নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অব্দি আব্বুর কবরখানা জিয়ারত করতে যায়নি। কিসব আব্বুর সাথে কার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলছিল। অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্য ফিরে এলো। কেন করেছেন এসব? দীর্ঘ নিস্তবতা। গুমোট এক সন্ধ্যা। 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবাহমান, সময় থামে না। সবার বাবা আমজাদ সাহেবের মতো হয় না অন্তু। কিছু বাবা রাজন আজগরের মতো হয়। আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে। স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা ঢাকা থেকে ফিরল। রাতে ডেকে বলল, রূপ, মামনি, আপনারে আর আমার কাছে রাখতে পারছি না আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। আমি যাচ্ছি না কোথাও। বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না, শুধু তোকে নিজের কাছ থেকে ঝাড়তে চাইছি। এই পর্যায়ে মনির হাসল রূপকথা। জানতে পারলাম পলাশের ভাইয়ের সাথে বাবা বাঁধতে চায় আমাকে। পালাতে চেয়েছিলাম আমি, লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। বাবা যেন এমন হতে চাইলো। বাবা কেন এমন হলো চাইলো জানি না। বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়েও বেশি দক্ষ। আর তাকে হাতে রাখতে, সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতে সে নিজের ঐরস্যজাত মেয়েকে বলি দিতে পারে বাবা তার শখের সাথে। এই অবস্থায় তুমি হলে কি করতে অন্তু? বাবাহীন সন্তান আমি, এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জারজের পর্যায়ে চলে যেত। তুমি বাস্টার্ড বলে পরিচিত হতে। আপনার বাবা মতো বাবাকে বাবা মানার চেয়ে কি ভালো নয়? আমি পিতৃহীন, পরিচয়হীন, অজন্মা হয়ে বাঁচব? উদাস হয়ে পড়ল রূপকথা। আমি পারিনি। বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গিয়েছিলাম। এরপর এই তুমি আমার বাসরাতের গল্প শুনবে? অন্তু জবাব দিল না। রূপকথা সোফাতে শরীর এলিয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের ওপর পা তুলে বসল, দৃষ্টি ছাতে নিবদ্ধ। এত সুন্দর এই রূপকথা, তার উপর এমন সাজসজ্জা, ঠিক যেন রাজকুমারী লাগছে। অথচ মুখটা ম্লান হয়ে রয়েছে এখন। পলাশ ভাইকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা, সেখানে কাঁচা গোলাপের বাসর। বসে আছি আমি, মৃত্যুর অপেক্ষা করছি। পলাশ এলো, হাতে অ্যালকোহল ভর্তি হিপ স্ক্রাচ। ফুলের ওপর হেঁচড়ে আচ্ছোয়া হয়ে পড়ল। দেরি করবার সময় নেই তার। ঢকঢক করে খানিক গিলে একটানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে পলাশের সাথে চলে গিয়েছিল জানো। খুব শক্ত হাত, বুঝলে। অন্তু চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে। মেয়েটার ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। স্যাডিজম বোঝো? স্ট্যাডিস্ট না, ভয়াবহ মানসিক রোগ। সাধারণ পুরুষেরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের শারীরিক চাহিদা মেটায়। এই রোগ
আক্রমণকারীরা কি করে জানো? অন্তু তাকে রইল। ধর্ষণকামী হয়, অর্থাৎ সাধারণভাবে নারী দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারীর শারীরিক যন্ত্রণা যত বেশি চিৎকার করে, এদের কানে সেই চিৎকারের আওয়াজ, নারীর দেহের ক্ষত এবং মুখের করুণ আর্তনাদ এদেরকে যৌন সুখ দেয়। অর্থাৎ এরা নারীর শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন রূপটাপে পলাশের মুখে দেখেছিল। তখন অন্তু কাঁদছিল। অন্তু অবাক হলো। জয় অসংখ্যবার বলেছে পলাশ পাগল, ও মানসিক সমস্যা আছে, ও শালা সাইকো। জয় আমি সাধারণভাবে কঠিন সব সত্য বলে, বোঝার উপায় থাকে না। অন্তু কপাল চেপে ধরল। রূপকথা বলল, আমার শরীরে অনেকগুলো দাগ আছে, দেখবে? অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল, এরপর কি হয়েছিল? রূপকথা বলল, বাসর হলো, যা এতদিন অন্য সব মেয়েরা সয়েছে তা আমি সইলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রতিটা চিৎকার পলাশের মুখের হাসি ফোটাচ্ছিল। একটা মজার কথা শুনবে অন্তু? অন্তু তাকায়। রূপকথা বলল, বাবা আমাদের বাসর ঘরের বাইরে সোফায় বসে ড্রিঙ্ক করছিলেন। আমার চিৎকারের প্রতিটা ইটের গাঁথনি কেঁপেছিল সেদিন। বাবা খুব শক্ত লোক, তাই না? বাবারা এমন হয়? অবিশ্বাস্য। অন্তুর মনে হলো তার সাথে কিছুই হয়নি। এই দুনিয়ার কাঁপানো হলে সে পড়েনি। উফ, জয় এমন নয়, জয় ঘৃণ্য, তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ। জিজ্ঞেস করলো, এরপর? আমাকে উল্টো করে উফ, পড়তেও পারছি না। আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধলো পলাশ দড়ি দিয়ে। অন্তু আর শুনতে চাইল না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে, সাথে মেন্টালি ডিপ প্রেশার ফিল করছিল। শরীরটা অবশ হয়ে আসছে। রূপকথা থামল না। সারা পিঠে কোনো মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল পলাশ, যেন সে খুবলে মাংস খেতে চায়। আমার চিৎকার কমে আসলে তার আঘাত জোরালো ছিল। সেই চিৎকার শুনে এবং আমার কান্নায় তৃপ্ত পাচ্ছিল। অন্তু হাত উঁচিয়ে ধরল। সে আর শুনতে চায় না, নিতে পারছে না। রূপকথা সোজা হয়ে বসলো। তোমার মনে প্রশ্ন আসছে না, বাবা কি করে সহ্য করছিল? বাবার আবার এমন হয় নাকি? অন্তু উঠিয়ে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতে পারছে না। তার সামনে বাবা মানে আমজাদ সাহেব, এক ব্যক্তিত্ববান, গম্ভীর, কর্তব্যপরায়ণ, নিখুঁত মানুষ। অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো। ঘেমে উঠেছে শরীরটা। তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে। এসব বাস্তবে হতে পারে? হাত পা ঘুষতে ঘুষতে বসে পড়ল। রূপকথা একদম স্বাভাবিক, চোখে মুখে বরফের মতো শীতলতা। মনে হচ্ছে সে খুবই রিল্যাক্সে আছে। অন্তু বলল, আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজন আজগরও পাগল? রূপকথা হেসে পেল। পেডোফেরিয়া বোঝো? বোঝান। অনেক অনেক কিছু বোঝার আছে তোমার আমার কাছ থেকে। শিশুর নির্যাতনের প্রবলতা, অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে, বাবা তার ছোট বাচ্চাদের সাথে করার নেশা আছে। পলাশ সেক্সুয়াল অ্যাডিক্টেড, বাবা প্রোডোফিলিক্স অ্যাডিক্ট। অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তিতে পায়। রিমি পাথরের মতো বসেছিল। এতক্ষণে সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি হয়েছিল। নিঃশ্বাসও ফেলছিল না বোধ হয়। এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেলল। পুরনো বংশ পাগলের পারখানা শ্রমিক নাকি? অন্তু অনেকক্ষণ পর জিজ্ঞাসা করল, এসব হয়েছে আপনার সাথে, আর আপনি কি করছেন? করিনি বলছো? অনেক কিছু করেছি। আমি যা করেছি তা নিতে পারবো তো? আমি কি করেছি তা জানো তুমি? অন্তু স্থির চেয়ে রইল। রূপকথা বলল, মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয় অন্তু। যে কোনোভাবে সে নিষ্কৃতি চায়। আমিও চাই তাই। তার জন্য এমন সব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই। পলাশ যা বলতো শুনতে শুরু করলাম, শর্ত সে আমার কাছে আসবে না। হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি অন্তু। কিছু মনে হয় না, মনে হয় শুধু আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওইসব নরকীয় রাত মনে পড়লে আমি আরেক পলাশ আজগর হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কবুল। অন্তু আন্দাজ করে ফেললো অনেক কিছু। রূপকথা বলল, পলাশকে সুস্থ করার জন্য চেষ্টা করেছিলাম জানো। নিজের রূপে এবং দেহে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষরা হয়। বাবা ঢাকায় থাকতো, বাড়ি ফাঁকা। ওর চোখে পাগলামি নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতুম, চুমু খেতাম, স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতে হতো। এমনও হয়েছে
গত রাতে বেহুশ করে ফেলে রেখেছে আমাকে, আমি উঠতে পারিনি। নিজে ডাক্তার এনে চিকিৎসা করেছে, কাঁচা ঘা, তার উপর সেই রাত আবার ঝাঁপিয়ে পড়েছে একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে। আর ওসব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠলাম। নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইতো, তবুও নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি। রিমির চোখ ভিজে উঠেছিল, হাত পা তরতর করে কাঁপছে। এবার টুপ করে পানি পড়লো কোলের ওপর। একটা মেয়ে হয়ে আরেক মেয়ের মুখে শুনছে, সহ্য সীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল সব। অন্তু জিজ্ঞাসা করলো, আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল? রূপটপের পাশের ঘরেই ছিলাম, আনমনা হয়ে উঠেছিল রূপকথা। আর আখি? আখি না ওর নাম। ওই মেয়েকে যা করা হয়েছে ওই বাড়িতে করা হয়েছে। পলাশও ভোগ করেছিল শেষে। এখানেই শেষ। অন্তু শরীরটা আড়ষ্টতা হয়ে উঠল। তাদের কথা শেষে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল, আবার শুরু হচ্ছিল। দাসী মহিলা দুটো স্বাভাবিক, খুব পরিচিত ঘটনাই বলছে রূপকথা। অন্তু চট করে একটা হিসেব মেলালো, দামি হিসেব। শাহানার জরায়ু তো টিউমার, সে জানে। এই অবস্থায় স্বামীর সঙ্গে যায় না মহিলারা, পারে না, ডাক্তারের নিষেধ আছে। তাছাড়া সহ্য না করতে পারার একটা বিষয় থাকে। হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারা মনে পড়ল অন্তু, শরীরটা ঝিরঝির করে ঝাঁকুনি দিয়ে উঠল।